গত পর্বে আমরা অনেকগুলো বিষয় দেখেছি, তার মধ্যে সবচেয়ে কষ্টদায়ক ছিল বিয়র্নের মৃত্যুর বিষয়টা। কিন্তু আমি বলেছিলাম আজকের পর্বটাই এই ভাইকিং সিরিজের শেষ পর্ব হতে যাচ্ছে। হ্যাঁ, এটাই শেষ পর্ব এই ভাইকিংসের পুরো জার্নিতে যারা আমার সাথে ছিলেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষভাবে। আমি মনে করি এই সিরিজের মাধ্যমে আপনাদের অনেকের সাথে একটা বন্ডিং তৈরি হয়েছে এই চ্যানেলের। তাই অনুরোধ রইল সিরিজ স্টোরিজের সাথে আপনারা থাকবেন এবং সাপোর্ট করবেন আপনাদের এই চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে। তো বন্ধুরা, চলুন এবার শেষ পর্বের গল্পটা শুরু করি। শেষ পর্যন্ত ইগরের পালানোর বিষয়টা জানতে পেরেছিল ওলেগ। তাই স্বাভাবিকভাবেই প্রচণ্ড ক্রুদ্ধ ওলেগ দীরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তবে তার উপদেষ্টারা যুদ্ধ নিয়ে খুব একটা উৎসাহিত ছিলেন না, বিশেষ করে এখন ওলেগ যেহেতু আর ইগরের অভিভাবক ছিলেন না। এখানে একটা সূক্ষ্ম উপকাহিনী রয়েছে, যেখানে এক সেনাপতির উল্লেখ আছে যিনি পরবর্তী ঘটনাগুলোর মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। বিষয়টা কিভাবে ঘটেছিল চলুন সেটা দেখার চেষ্টা করি। এর কয়েকদিন পর দীর এক বিশাল বাহিনী নিয়ে কিয়েভের দিকে অগ্রসর হন। তার উদ্দেশ্য ছিল ওলেগকে আগে থেকেই উৎখাত করা। কিন্তু পথে ওলেগের সেই সেনাপতি যার কথা একটু আগে বলছিলাম, তিনি দীরের শিবিরে এসে পৌঁছান। সেখানে দীর তাকে বিপুল সোনা ভর্তি একটা সিন্দুক উপহার দেন। যদিও তাদের মধ্যে কোনো কথা হয়নি, মানে এই সিরিজে এটা দেখা যায়নি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বোঝা যাচ্ছিল তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল। এর কয়েকদিন পর দীরের বাহিনী কিয়েভের দরজায় এসে পৌঁছায়। তখন শহরের প্রাচীরগুলো অদ্ভুতভাবে ফাঁকা দেখাচ্ছিল, যেটা সন্দেহ তৈরি করেছিল দীরের মনে। কিন্তু সব আশঙ্কা উড়িয়ে দিয়ে দীর শান্তভাবে একসময় দরজাটা খুলে ধরেন। শহরের ভেতরে ঢুকে তিনি দেখতে পান সব একেবারে জনশূন্য। এ সময় আইভার দীরকে সতর্ক করে বলেন এটা একটা ফাঁদ হতে পারে। কিন্তু ঠিক তখনই এক রুশ অফিসার গির্জার ভেতর থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন এবং শহরটির কর্তৃত্ব দীরের হাতে তুলে দেন। এর পরপরই শহরের সৈন্য এবং সাধারণ জনগণও বেরিয়ে এসে দীর ও ইগরকে স্বাগত জানায়। ফলে বোঝা যায় যে এটা ওলেগের কোনো কৌশল ছিল না। আসলে এই সেনাপতি ঘুষ খেয়ে ওলেগকে ত্যাগ করেছিলেন, কারণ তিনি ক্ষমতাহীন নেতার অধীনে থাকতে চাননি। ফলে কোনো যুদ্ধ ছাড়াই দীর কিয়েভ দখল করে ফেলেছিলেন। ওদিকে ওলেগ তখনও প্রাসাদের ভিতরে যিশুর একটা ছবির সামনে ফিসফিস করে কথা বলে চলেছিল। তার অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি যেন নিজেকে সেই মুহূর্তে এক দয়ালু ত্রাণকর্তার ভূমিকা পালন করতে চলেছেন। তবে এটা স্পষ্ট ছিল না যে ওলেগ প্রকৃতপক্ষে কোনো আধ্যাত্মিক উপলব্ধি লাভ করেছিলেন কিনা, নাকি নিঃসঙ্গতার কারণে তার অবস্থা একেবারে ভেঙে পড়েছিল। এর কিছুক্ষণ পর ওলেগ অনেকটা শান্তভাবে বারান্দায় এসে ইগরকে শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যাপারে আহ্বান জানান। কিন্তু কেই বা তাকে বিশ্বাস করবে তার অতীত কর্মকাণ্ডের জন্য? ওলেগ বহু মানুষের ক্ষতি করেছিলেন। এ সময় আইভার ইগরকে এক ধরনের তীর ধনুক তার হাতে তুলে দেন। এটার কারণ ছিল যেন ইগর নিজেই তার দুঃস্বপ্নের অবসান ঘটাতে পারে। অবশেষে ওলেগের ভবিষ্যৎবাণী সত্যি হলো। তবে দীর নয়, বরং ওলেগই তীর বিদ্ধ হয়ে বারান্দা থেকে নিচে পড়ে যান। আর এভাবেই মৃত্যু হয় তথাকথিত কিয়েভের প্রফেটের। সেদিন রাতে কাটিয়া আইভারকে জানান যে তিনি তার সন্তানের মা হতে চলেছেন। কাটিয়ার কথা শুনে আইভার হতবাক হয়ে দাঁড়িয়ে পড়েন, যেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি বাবা হতে চলেছেন। এর পরের দিন ওলেগের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় আইভার এই খবরটি হ্যাভিটসারকে জানায়। তবে আইভার জানতো তার এখানে থাকার কোনো মানেই হয় না, তাই সে কাটতে ফিরে যেতে চেয়েছিল। কাটিয়ার সাথে এই ব্যাপারটা নিয়ে সে আলাপও করেছিল। কাটিয়া তাকে বলেছিল তার বাড়ি যেহেতু কাটতে ছিল না, তাই সে আইভারকে অনুসরণ করবে না। তবে আইভারকে কাটিয়া প্রতিশ্রুতি দিয়েছিল সে তাদের সন্তানকে ভালোভাবে লালন পালন করবে এবং তাকে তার বাবার বীরত্বপূর্ণ কাহিনী শোনাবে। কাটিয়া জানতো আইভারের প্রকৃত ভালোবাসা ছিল ফ্রেইডিসের জন্য এবং সে শুধুমাত্র তার প্রক্সি দিচ্ছিলেন। সেদিন আইভারকে বিদায় জানাতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল ইগর, কারণ আইভারই তার জীবনের সবচেয়ে ভালো বন্ধু ছিল। ইগর নিজেকে আইভারের মধ্যে প্রতিফলিত দেখতে পেতেন। যদিও ইগর শারীরিকভাবে সক্ষম ছিলেন, কিন্তু তার অভিভাবকরা সবসময় তাকে একটা সীমার মধ্যে আবদ্ধ করে রাখত। তাই তিনি নিজেকে মজা করে অনেক সময় পঙ্গু বলতেন। এখন ইগর যেহেতু মুক্ত হয়ে গিয়েছিল, তাই আইভারও শান্ত মনে বিদায় নিতে পেরেছিলেন তার থেকে। ইগরের প্রতি আইভারের যে আবেগ দেখিয়েছেন তা হ্যাভিটসারকের কাছে এটাই মনে হয়েছিল। আইভার সত্যি হয়তো এখন আগের থেকে বদলে গিয়েছে। সে এখন আর সেই নির্দয় রক্তপিপাসু শাসক নন। এর কদিন পর তারা কাটতে ফিরে আসেন, কিন্তু আসার পরে জনগণ তাদের প্রতি শুধু বিরক্তি প্রকাশ করে যাচ্ছিল। একসময় হ্যারল্ড তাদের কাছে জানতে চায় তারা কেন ফিরে এসেছে।
আইভার ব্যাখ্যা করে রুশরা শুধুমাত্র তাদের মাতৃভূমি পুনরুদ্ধারের একটা মাধ্যম ছিল এবং তার সংঘাত শুধুমাত্র দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য ছিল, তাছাড়া কিছু নয়। এ সময় আইভার হ্যারল্ডকে এটা মনে করিয়ে দেয় হ্যারল্ড নিজেও তার ভাইকে হত্যা করেছিলেন, তাই তার আইভারের বিচার করার অধিকার নেই। তাছাড়া র্যাগনারের পুত্র হিসেবে তাদেরও কাট্টেঘাটে জায়গা পাওয়ার অধিকার রয়েছে। এরপর আইভার অনেকটা ঘোষণার সুরে বলেন তিনি হ্যারল্ডের শাসন সমর্থন করতে প্রস্তুত, কারণ তার কাছে আর কোনো বিকল্প ছিল না। র্যাগনারের সন্তানরা তাকে সমর্থন করতে প্রস্তুত, এটা শুনে হ্যারল্ড সঙ্গে সঙ্গে তার মনোভাব বদলে ফেলেন এবং প্রকাশ্যে আইভার ও হ্যাবিটসার্কের প্রশংসা করতে শুরু করেন। যদিও কাট্টেঘাটের জনগণ তাদের ঘৃণা করত, কিন্তু হ্যারল্ডের জনমত নিয়ন্ত্রণ করার দক্ষতা ছিল অতুলনীয়, কারণ আমরা দেখেছি এর আগে নিজের বাকপটুতার মাধ্যমেই তিনি ক্ষমতায় এসেছিলেন। হ্যারল্ডের প্রচেষ্টায় শেষ পর্যন্ত কাট্টেঘাটের জনগণ আইভারকে গ্রহণ করে নিয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই আইভারের এই একই জীবন আর সহ্য হচ্ছিল না। সে ওয়েসেক্সে ফিরে গিয়ে আবার আলফ্রেডকে চ্যালেঞ্জ জানাতে সিদ্ধান্ত নিয়েছিলেন। ওদিকে হ্যারল্ডও ছিলেন প্রচণ্ড বিরক্ত। এই রাজসভার পরিচালনার কাজ তাকে বিরক্তির চরম সীমায় নিয়ে গিয়েছিল। সারাটা জীবন হ্যারল্ড নরওয়ের মুকুট অর্জনের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন তার জীবনে এটার কোনো লক্ষ্যই নেই। তাই আইভার যখন সিদ্ধান্ত নিলেন ওয়েসেক্সে যাওয়ার, তখন হ্যারল্ডও তার সঙ্গে যুদ্ধে যোগ দেওয়ার মনস্থির করেন। তারা মূলত ইংল্যান্ডের শেষ দুর্গের পতন ঘটাতে চলেছিল। কিছুদিন আগেও যারা আইভারকে শাস্তি দিতে চেয়েছিল তারা আইভারের বাগ্মিতায় আবারও তার সমর্থক হয়ে ওঠেন। এটা বলাই বাহুল্য, আইভারের দৃঢ় নেতৃত্ব এবং বক্তৃতার কারণে এই ভাইকিংসদের মধ্যে ইংল্যান্ড জয়ের বাসনা আবার তৈরি হয়। তাহলে এখন একটা প্রশ্ন হচ্ছে, এই চূড়ান্ত যুদ্ধ কোন দিকে মোড় নিয়েছিল এবং ভাইকিংসদের প্রধান চরিত্রের ভাগ্যে কি ঘটেছিল? চলুন এবার সেটাই দেখা যাক। এরপর সব প্রস্তুতি শেষ করে একদিন ভাইকিংস বাহিনী আবারও ইংল্যান্ডের দিকে অগ্রসর হয় এবং খুব দ্রুতই তারা মার্সিয়ার সীমান্তে গিয়ে পৌঁছায়। ভাইকিংসদের আগমনের খবর পেয়ে কিং আলফ্রেড জানতে পারলেন যে শত্রুর কাছে 2 শতাধিক যুদ্ধ জাহাজ রয়েছে, তাই তিনি বুঝতে পারলেন এই মুহূর্তে পিছু হটাই তাদের জন্য শ্রেয়। তার বর্তমান সেনাবাহিনী উইনচেস্টার রক্ষা করার জন্য যথেষ্ট নয়, তাই তিনি সেনাদের চেস্টারে নিয়ে যান, যাতে সেখানে অন্য বাহিনীর সঙ্গে মিলিত হয়ে পুনরায় সংগঠিত হওয়ার একটা সুযোগ পাওয়া যায়। এর মাধ্যমে আলফ্রেড মূলত শত্রুদের জন্য শহরটা ফাঁকাই ছেড়ে দিয়েছিলেন। অ্যালসুইথ মানে আলফ্রেডের স্ত্রী তার এই আপাত দুর্বল সিদ্ধান্তকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তিনি বর্বর ভাইকিংসদের ঘৃণা করতেন, কারণ তারা বারবার আক্রমণ চালিয়ে ইংলিশ ভূখণ্ডকে ক্ষতবিক্ষত করত। এমনকি অর্থ ও ভূমি পাওয়ার পরেও তারা আরও অধিক পাওয়ার আশায় বারবার ফিরে আসতো এই ভূমিতে। ভাইকিংসরা পরাজিত হলেও আলফ্রেডের মধ্যে দয়ালু রাজা কখনো তাদের মৃত্যুদণ্ড দিতেন না, বরং তিনি তাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে বলতেন। এর আগে উবে টার্ভির ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়টা দেখেছি। কিন্তু সত্যি বলতে ভাইকিংসরা কখনোই প্রকৃতপক্ষে ধর্মান্তরিত হননি। আপনি রোলো, র্যাগনার কিংবা উবের ইতিহাস থেকে অন্তত এটাই দেখতে পেয়েছেন, আমি নিশ্চিত। ভাইকিংসরা সবসময় তাদের পুরনো অভ্যাসে ফিরে যেত এবং আক্রমণ ও লুটপাট চালাতো। অ্যালসুইথের সন্দেহ ঠিকই ছিল এবং আলফ্রেডও বুঝতে পারছিলেন এই লোভী ভাইকিংসদের কখনোই সন্তুষ্ট করা সম্ভব নয়। তবে বাস্তবতা ছিল ইংরেজরা তখন ভাইকিংসদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার মতো অবস্থায় ছিল না। তবে আর একটা বিষয় হলো, ইংরেজদের পুরোপুরি নিষ্ক্রিয়ও কিন্তু বলা যাবে না, কারণ একদিন যখন আইভার বনের মধ্যে শিকারে বেরিয়েছিলেন তখন তারা একটা হরিণ শিকার করেন, কিন্তু কাছে গিয়ে আইভার দেখতে পান হরিণটিকে উদ্দেশ্যমূলকভাবে বেঁধে রাখা হয়েছিল। এটা দেখে আইভার একটা ফাঁদের আভাস পায় এবং হঠাৎই গাছের আড়াল থেকে একদল সৈন্য তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যায় যে আইভার এবং তার সঙ্গীদের পক্ষে এই লড়াই জেতা একেবারেই কঠিন, কারণ তারা শুধুমাত্র শিকারের জন্য বের হয়েছিল, যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য তারা প্রস্তুত ছিল না। কিন্তু ঠিক তখনই হ্যাবিটসার সাহায্য নিয়ে সেখানে হাজির হয়। ফলে ভাইকিংস বাহিনীর শক্তি বৃদ্ধি পাওয়ায় যুদ্ধের গতি ইংরেজদের বিপক্ষে চলে যায়, আর শেষ পর্যন্ত হ্যাবিটসার একটা কোঠার ছুড়ে শত্রুর সেনাপতিকে হত্যা করে ফেলে। ফলে সেখানেই যুদ্ধের সমাপ্তি ঘটে। এরপর ভাইকিংসরা তাদের পথে পড়া প্রতিটা ইংরেজ গ্রাম জ্বালিয়ে দিতে থাকে। বহু গ্রামবাসী গৃহহীন ও দিশেহারা হয়ে পড়তে শুরু করে, আর কিং আলফ্রেড এসব শুনে যুদ্ধ না করেই পালিয়ে যান। এই ঘটনায় অ্যালসুইথ আলফ্রেডের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেছিলেন, কিন্তু আলফ্রেড কেবল তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছিলেন তার স্ত্রীর কাছে। আসলে তিনি বিশেষ কিছু একটা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে যাই হোক, আইভার কিন্তু উইনচেস্টার আক্রমণ করার পরিকল্পনা করেননি।
তিনি নিজের যুদ্ধক্ষেত্র নিজেই বেছে নিতে পছন্দ করতেন। তাই ইংল্যান্ডের আরেকটা শহর এডিংটনকে আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন আইভার। এটা ছিল এমন একটা জায়গা যা র্যাগনারের চোখে আদর্শ একটা যুদ্ধক্ষেত্রও ছিল। যখন তিনি প্রথম আইভারকে ইংল্যান্ডে নিয়ে এসেছিলেন তখন তিনি এই এডিংটনে এসেছিলেন। ওদিকে উইনচেস্টারের পথে থাকাকালীন সময় বিশপ অ্যালডাল্ফ ইতিমধ্যেই সৈন্যদের পুনরায় সংগঠিত করতে শুরু করেছিলেন। একদিন রাতে আলফ্রেড তার চুল কেটে ফেলেন। এরপর তিনি এক উদ্দীপনামূলক ভাষণ দেন সেনাদের উদ্দেশ্যে। তিনি প্রত্যেককে সেদিন এটাই নিশ্চিত করেছিলেন এবার তারা শয়তানের সঙ্গে কোনো চুক্তি করবে না, বর্বরদের সঙ্গে আর কোনো আপোষ হবে না তাদের। এবার তারা সরাসরি লড়াই করবে ভাইকিংসদের সাথে। অন্যদিকে ভাইকিং শিবিরে আইভার ও হ্যাবিটসার তাদের আদর্শগত কিছু বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিল। আর ঠিক তখনই দেখা যায় আইভারের চোখ গাঢ় নীল হয়ে যাচ্ছে। এটা দেখে হ্যাবিটসারকে মনে পড়ে ছোটবেলায় যখনই আইভারের চোখ নীল হয়ে যেত তখন তার কোনো না কোনো একটা হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকত। সাম্প্রতিক বছরগুলোতে আইভারের চোখের এই পরিবর্তনের হার বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে ইংরেজ রাজা আলফ্রেডও আবার একদিন সংজ্ঞাহীন হয়ে পড়েন। আগের মতোই তার দুর্বল শরীর বারবার কাবু করে দিচ্ছিল তাকে, এবং কেউই জানতো না তার এই রোগের চিকিৎসা করা আদৌ সম্ভব কিনা। এদিকে অবশেষে আইভার নিজেও একদিন ভেঙে পড়লেন। একদিন হাঁটার সময় তার ডান পায়ের হাড় হঠাৎ ফেটে যায়। যদিও তার পায়ে ব্রেস লাগানো ছিল তবু তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন। তীব্র যন্ত্রণার কারণে আইভারকে একসময় বিছানায় নিতে হয়। এ সময় হ্যাবিটসার তাকে বিশ্রাম নিতে বলেন, কিন্তু আইভার যেখানে পড়ে গিয়েছিলেন সেই জায়গার দিকে তাকিয়ে হঠাৎ তার মাথায় একটা কৌশল আসে। সেই কৌশলটা ছিল শত্রুকে পঙ্গু করে দেওয়া। কিন্তু তিনি কিভাবে এই কৌশল বাস্তবায়ন করবেন এবং চূড়ান্ত যুদ্ধ শুরু হবে সেটা এখনও জানা যায়নি, তবে আমরা সামনেই দেখব। আচ্ছা, ওদিকে গ্রিনল্যান্ডের থেকে পালিয়ে আসা উবেদের বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। গ্রিনল্যান্ডে আটকে পড়া একটা তিমি দখল করতে গিয়ে আমরা দেখেছিলাম কেস্টিল সবাইকে তাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সাগরে পৌঁছানোর পর উবে ও তার দল আরও খারাপ অবস্থার মধ্যে পড়ে যায়, কারণ তাদের কাছে খাবার বা পানীয় জল কিছুই ছিল না। যেহেতু উবে তাড়াহুড়ো করে অন্যদের নিয়ে চলে এসেছিল তাই সে নিজেকে দোষী মনে করছিল। এছাড়া ওথেরের প্রতি তার অন্ধবিশ্বাসী তাদের এই দুর্দশায় যে ফেলেছে সেটা মন থেকে বিশ্বাস করছিল উবে। তবে ভাগ্য তাদের আসলে পুরোপুরি ত্যাগ করেনি। কিন্তু হঠাৎ একদিন বৃষ্টি আসে যা তাদের কয়েকদিনের জন্য বেঁচে থাকার একটা সুযোগ তৈরি করে দেয়। তবে এটাও একসময় শেষ হয়ে যায়। আবারও তারা সাগরে ভেসে চলতে থাকে। এর মধ্যে একটা ছেলে তৃষ্ণা সহ্য করতে না পেরে সাগরের লোনা জল পান করে নিজের জীবনটাই হারিয়ে ফেলে। এ ধরনের নানা রকমের ঘটনায় উবে প্রায় আশা হারিয়ে ফেলেছিলেন। কিন্তু হঠাৎ তিনি একদিন ভূমির দেখা পান। এই দৃশ্য যেন তার মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে। এটা ছিল সেই উর্বর সোনালী ভূমি যা তারা স্বপ্নে দেখেছিলেন, যেটাকে ওথেরে সকলের সামনে বর্ণনা করেছিলেন। এর কিছু সময় পর হতাশায় নিমজ্জিত দলটি সেই নতুন ভূমিতে পা রাখে। এই নতুন ভূখণ্ডের সার্বিক পরিবেশ দেখে তাদের মনে হয় এখানে তারা বসতি স্থাপন করতে পারবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওথেরে একটা অদ্ভুত চিহ্ন আবিষ্কার করেন, যেটা নির্দেশ করছিল এখানে আগে থেকেই মানুষ বসবাস করে। কিন্তু পাহাড়, জঙ্গল, প্রাণীকুল এবং সার্বিক পরিবেশ দেখে তারা একটা জায়গায় তাদের ঘর তৈরি করে। কিন্তু একদিন কিছু শব্দ হলে ওরা বাইরে এসে দেখতে পায় কেউ যেন তাদের জন্য কিছু উপহার রেখে গিয়েছে, এবং এর মাধ্যমে তারা তাদের শান্তিপূর্ণ মনোভাবেরই প্রকাশ ঘটাচ্ছে। এর পরদিন আবারও কিছু উপহার দেখতে পাওয়া যায়, এবং সেগুলো ছিল একেবারে নতুন ধরনের কিছু। সেদিন রাতে সবাই যখন তাঁবুর মধ্যে শুয়ে আছে তখন এক অদ্ভুত হাসির শব্দ বনে প্রতিধ্বনিত হতে শুরু করেছিল। এই শব্দটা শুনে ওথেরে বলে ওঠে এগুলো স্ক্রেলিংদের কণ্ঠস্বর। স্ক্রেলিংরা ছিল সেই আদিবাসী সম্প্রদায় যাদের ভাইকিংসরা উত্তর আমেরিকায় এসে প্রথম আবিষ্কার করেছিল। অর্থাৎ এবার আমরা বুঝতে পারছি উবেরা উত্তর আমেরিকায় এসে পৌঁছে গিয়েছিলেন। উবেও বুঝতে পারেন এটা। তাছাড়া সে আরও বুঝতে পারে তাদের সাথে ভাষার পার্থক্য থাকা সত্ত্বেও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চাইছে। কিন্তু এরপর তারা এমন কিছু আবিষ্কার করলেন যা সবাইকে একদিন স্তম্ভিত করে দেয়। উবে একটা গাছের গায়ে র্যাগনারের কাহিনী খোদাই করা দেখতে পায়। ঠিকই শুনেছেন, র্যাগনার মানে সেই র্যাগনার ল্যাডব্রক। র্যাগনার সারা জীবনে কি কি করেছে সেগুলোর চিত্রায়ন ঘটানো হয়েছে বিভিন্ন গাছের উপর খোদাই করার মাধ্যমে। এই দৃশ্য দেখে তারা বুঝতে পারে শুধুমাত্র একজন ব্যক্তির পক্ষেই এইসব শিল্পকর্ম তৈরি করা সম্ভব। এই মানুষটা ছিল ভাইকিংসদের সেই প্রতিভাধর কারিগর যিনি ভাইকিংসদের কিংবদন্তি সম্পর্কে জানতেন। এই সময় দেখা যায় একটি ট্রি হাউজের গোপন মেকানিজম খুলে যায়
এবং একটা অতি পরিচিত মুখ ধীরে ধীরে তাদের সামনে নেমে আসে। আর এটা কেউ নয়, এটা ছিল ফ্লোকি। ফ্লোকি এখানে কিভাবে আসলো সেটা আশা করি আপনাদের বলে দিতে হবে না যারা এই সিরিজটা কন্টিনিউ করছেন। এরপর ঘটনার প্রবাহ চলে আসে ভাইকিংস ভূখণ্ডে। রানী ইনগ্রিডকে দেখা যায় একদিন একটা চাবুক হাতে নিয়ে নির্দয়ভাবে এরিকের পিঠে আঘাত করে চলেছেন। তার এ ধরনের ক্রোধের কারণ হচ্ছে রাজা হ্যারল্ডের ইংল্যান্ডে চলে যাওয়া এবং যিনি এরিককে এখানকার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। হ্যারল্ডের স্ত্রী হওয়া সত্ত্বেও কেন হ্যারল্ড তার পরিবর্তে এরিককে দায়িত্ব দিয়ে গেলেন, এটাই ছিল ইনগ্রিডের ক্ষোভের কারণ। এরিকের প্রতি ক্রোধ উগরে দেওয়ার পর ইনগ্রিড তাকে অনেকটা অপ্রত্যাশিতভাবেই সেদিন বিছানায় আমন্ত্রণ জানান। বেচারা হ্যারল্ড জানতেই পারলেন না কতবার তার স্ত্রী তাকে প্রতারণা করেছে। কিন্তু এই সব কিছু করার পেছনে এই মহিলার খুব বড় একটা বিষয় কাজ করছিল। সেটা জানার জন্য সেদিনের কিছু ঘটনার দিকে আমাদের নজর দিতে হবে। দিনের বেলাতে ইনগ্রিড তার স্বাভাবিক জাদুবিদ্যার খেলায় মেতে উঠেছিলেন। জঙ্গলে গিয়ে তিনি বিষাক্ত কিছু মাশরুম, একটা বিষাক্ত বেরি এবং কিছু গাছের বাকল সংগ্রহ করে নিয়ে আসেন এবং সেগুলোকে গুঁড়ো করে নিজের জিহ্বা, বুকের নিচের অংশ এবং হাতের তালু থেকে কিছু রক্ত সংগ্রহ করে তাতে মিশিয়ে দেন। এরপর মন্ত্র পড়তে পড়তে তাতে একটি পেরেক ঠুকতে থাকে মহিলা। আর এভাবে একটি অভিশপ্ত প্রস্তরখণ্ড তৈরি হয় যা একজন মানুষকে অন্ধ করে দিতে সক্ষম ছিল। সেদিন এরিককে শাস্তি দেওয়ার পর তাকে বিছানায় ডেকে নেওয়ার আগে এই অভিশপ্ত তক্তাটি এরিকের বালিশের নিচে রেখে দিয়েছিলেন ইনগ্রিড। তার এসব করার কারণ ছিল সিংহাসন দখল করা। সেদিন রাতে ইনগ্রিড ঠান্ডা মাথায় এরিকের ক্ষতের যত্ন নিতে শুরু করেন এবং তাকে একটা দৃষ্টিনন্দন পোশাক উপহার দেন। তারা এক সুখী দম্পতির মতো আচরণ করে হাসি ঠাট্টা এবং গল্পে মেতে ওঠেন। কিন্তু পরের দিন সকালে এরিক তার এক চোখে কিছুই দেখতে পাচ্ছিলেন না এবং দুপুর নাগাদ সে সম্পূর্ণ অন্ধ হয়ে পড়েন। এরিককে আতঙ্কিত হয়ে ঘরের মধ্যে হোঁচট খেতে দেখে ইনগ্রিড না জানার ভান করেন, তবে সে এর কারণ হিসেবে অনেক কিছু বুঝতে পারছিল। তাই কয়েকদিন পর এরিক অন্য ভাইকিংস প্রধানদের ডেকে হ্যারল্ডের মৃত্যুর মিথ্যা খবর দিয়ে তাদের অনুগত্য পাওয়ার চেষ্টা করে এবং নতুন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তিনি প্রধানদের কর প্রদান বাড়াতে বলেন। কিন্তু একজন অন্ধ মানুষকে কে গুরুত্ব দেবে? এরিকের ভাগ্যেও ঠিক সেটাই ঘটেছিল। এরিককে সম্মান আদায়ে ব্যর্থ হতে দেখে ইনগ্রিড এবার প্রধানদের একটা গল্প শেয়ার করেন। মাত্র কয়েকদিন আগে একজন খ্রিস্টান ধর্মপ্রচারক একটা ছোট্ট ডেনিশ রাজ্যে প্রবেশ করে রাজাকে ধর্মান্তরিত করেছিলেন। এখন সেই জাতি নিজেদেরকে খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করেছে এবং জনগণের অসম্মতির পরেও তারা পুরনো দেবতাদের উপাসনা বাতিল করতে যাচ্ছে। আর এটা ভাইকিংসদের জন্য একটা বিপর্যয় আসতে চলেছে বলা যায়। তাই কাট্টিঘাটে এমন বিপর্যয় রোধ করতে হলে তাদের সব ধরনের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ইনগ্রিডের এ ধরনের বক্তব্য কয়েকজন লর্ডকে রাজি করায় কাট্টিঘাটের সুরক্ষার জন্য কর বৃদ্ধি করে দিতে। ইনগ্রিডের প্রভাবশালী ক্ষমতা বুঝতে পেরে এরিকও উপলব্ধি করছিল তার উচ্চাকাঙ্ক্ষা তার ধারণার চেয়েও অনেক বড়। এভাবে এরিক বুঝতে পারে সে ইনগ্রিডের ফাঁদে পড়েছে এবং এই নারীর সাথে জড়িয়ে এখন তাকে পস্তাতে হচ্ছে। পুরো বিষয়টা তার কাছে পরিষ্কার হওয়ার পর এরিক তার উপরে হওয়া অন্যায়ের প্রতিশোধের কথা ভাবতে থাকে। এজন্য সে আর্লিক নামে এক দাসকে মুক্তির লোভ দেখিয়ে ইনগ্রিডকে হত্যার জন্য প্ররোচিত করে। কিন্তু আর্লিকের আচরণ ও অভিব্যক্তি তার ভালো লাগছিল না। তারপরেও এরিকের কোনো উপায় ছিল না। ওদিকে আবার কাকতালীয়ভাবে আর্লিকের প্রেমিকের নিশা ছিল ইনগ্রিডের দাসী। মুক্তির উচ্চ আকাঙ্ক্ষায় আর্লিক নিশার সাথে তার কাজের কথা শেয়ার করে এবং তার সাহায্য চায়। কিন্তু এই সাহায্য চাওয়াটাই কাল হয়ে দাঁড়ায় এরিকের জন্য। নিশা ইনগ্রিডের সাথে বেইমানি না করে এরিককে একটা ছোট্ট হাউজে নিয়ে গিয়ে হত্যা করে। পরবর্তীতে ইনগ্রিড এই আর্লিককেও রাষ্ট্রদ্রোহিতার জন্য মৃত্যুদণ্ড দেন। ভাইকিংস ল্যান্ডে যখন এসব চলছে তখন অন্যদিকে এর পরের দৃশ্য চলে আসে উত্তর আমেরিকায়। ফ্লোকি উবেদের কাছে তার আইসল্যান্ড ত্যাগের অভিজ্ঞতার কথা শেয়ার করতে শুরু করেন। আমরা দেখেছিলাম তিনি একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে বেঁচে গিয়েছিলেন। এরপর একটা ছোট্ট নৌকায় চেপে সমুদ্রে নেমে পড়েন তিনি। কতদিন তিনি ভেসেছিলেন সেটা ফ্লোকি বলতে পারবেন না, কিন্তু একদিন শেষ পর্যন্ত স্ক্রেলিং জনগণ তাকে উদ্ধার করেছিল এবং তারাই তাকে সুস্থ করে তুলেছিল। এসব কথাগুলো উবেদের কাছে প্রচণ্ড রহস্যজনক মনে হয়। তো যাই হোক, এরপর একদিন সোনার লোভে নাথ নামে এক ভাইকিংস স্ক্রিনদের শিবিরে ঢুকে পড়ে, কিন্তু একজন তাকে দেখে ফেলায় সে তাকে খুন করে পালিয়ে আসে। তবে কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে যায় নাথ। উবে টার্ভি যখন এই বিষয়টা জানতে পারে তখন তারাও তাকে শাস্তি দিতে উদ্যত হয়। এরপর নাদের গলা কেটে হত্যা করা হয়েছিল।
এর মাধ্যমে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল যে ভাইকিংসরা স্কলারদের সাথে একত্রে বসবাস করতে চাইছে, আর এক্ষেত্রে উবে এবং অন্য ভাইকিংসরাও কোনো ঝামেলা করতে চাইছিল না। অন্যদিকে ইংলিশ ভূখণ্ডে একটা বিখ্যাত যুদ্ধ আসন্ন ছিল। এটা হতে চলেছিল এডিংটনের যুদ্ধ, যেখানে আলফ্রেডের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আক্রমণকারী ভাইকিংসদের মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষা করছিল। তবে আলফ্রেড জানত না কেন আইভার এই নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রটা বেছে নিয়েছিল। তবে আলফ্রেডের মনে শুধু একটা বিষয় ঘুরপাক খেত, সেটা হলো এই দানবদের ওয়েসেক্স থেকে তাড়াতে হবে। যুদ্ধ শুরু হওয়ার পর তার সৈন্যরা একসময় যখন কুয়াশাচ্ছন্ন বনে প্রবেশ করে, তখন তারা যুদ্ধের অর্ধেক অলরেডি হেরে গিয়েছিলই বলা যায়। কুয়াশার সুবিধাকে কাজে লাগিয়ে হ্যারল্ড ভাইকিংস বাহিনী নিয়ে তাদের ঠিক সামনে উপস্থিত হন। কিন্তু আলফ্রেড তাড়াহুড়ো করে কোনো আঘাত করতে চাইছিলেন না, বরং তিনি তার সৈন্যদের দলগতভাবে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অগ্রবর্তী দল ভাইকিংসদের ফাঁদে পা দেয়। নিচের দিকে পুঁতে রাখা স্পাইকের সঙ্গে তাদের পা বিদ্ধ হয়ে যায়। এটা ছিল সেই কৌশল যা আইভার আগেই বলেছিল, আর এটা তার মাথায় এসেছিল সেদিন যেদিন তার একটা পায়ের পাতা ভেঙে গিয়েছিল। আলফ্রেড শত্রুর কৌশল বুঝতে না পারলেও তিনি ফাঁদে আটকে পড়া সৈন্যদের বসিয়ে রাখতে চাইছিলেন না, তাই তিনি আরও সৈন্য পাঠান তাদের উদ্ধার করতে। আর এটিও আইভারের পরিকল্পনারই অংশ ছিল। সৈন্যরা অন্যদের সাহায্য করতে গিয়ে নিজেদের অস্ত্র এবং ঢাল ফেলে দিতে বাধ্য হয়। আর ঠিক সেই মুহূর্তে মাটির নিচে লুকিয়ে থাকা ভাইকিংসরা বেরিয়ে এসে নিরস্ত্র সৈন্যদের সহজ শিকারে পরিণত করে। একজনকে বাঁচাতে গিয়ে অনেককে হারানোর মতো একটা অবস্থা ঘটেছিল আলফ্রেডের। আইভারের শত্রুর মনস্তত্ত্ব নিয়ন্ত্রণের কৌশল এই যুদ্ধের শুরুটাকে অনেকটাই সুবিধাজনক করে তুলেছিল। নিজের সেনাদের পর্যদস্ত হতে দেখে আলফ্রেড আইভারের উপরে ক্ষিপ্ত হয়ে তাকে গালি দিতে শুরু করেছিলেন। কিন্তু আইভারের কৌশল এখানেই শেষ হয়েছিল না। সে ইংরেজ সৈন্যদের ছদ্মবেশে কিছু লোক পাঠিয়েছিল, যারা পিছনে ঢুকে ন্যানদের হত্যা করেছিল এবং রানী অ্যালসুইথকে অপহরণ করে নিয়ে এসেছিল। অ্যালসুইথকে যুদ্ধক্ষেত্র টেনে আনার মাধ্যমে ইংরেজ সৈন্যদের মনোবল ভেঙে দিতে চাইছিলেন আইভার। ওদিকে আলফ্রেডও শেষ পর্যন্ত নিজের লড়াই করতে শুরু করেছিলেন, কিন্তু তিনি ছিলেন শারীরিকভাবে ভীষণ দুর্বল একজন রাজা। একাধিকবার মৃত্যুর মুখে পড়লেও ভাগ্যক্রমে বেঁচে যাচ্ছিলেন তিনি। তবে এটা ধরেই নেওয়া যাচ্ছিল চরম সর্বনাশ হতে খুব একটা বাকি নেই ইংরেজদের। কিন্তু আশ্চর্যজনকভাবে একসময় বনের কুয়াশা আরও ঘন হয়ে উঠতে শুরু করে। তাই দুর্ঘটনা এড়াতে আইভার পিছু হটার সংকেত বাজাতে বাধ্য হন, এবং এটাই শেষ পর্যন্ত স্যাক্সনদের নতুনভাবে বেঁচে থাকার একটা সুযোগ করে দেয়। কিন্তু বিশপ অ্যালডোল্ফ এবং নাইটদের ক্যাপ্টেন পুনরায় একটা কৌশল নির্ধারণের জন্য আবার পিছনের বনের মধ্যে ফিরে গিয়েছিলেন, এবং একসময় বনের মধ্যে পথ খুঁজে পেরা হ্যারল্ডকে তারা দেখতে পান। হ্যারল্ড কুয়াশার কারণে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। যা হোক, তাকে দেখার সাথে সাথে অ্যালডোল্ফ তার পিছনে এসে একটা তরবারি তার শরীরে ঢুকিয়ে দেয়। অ্যালডোল্ফ ঈশ্বরকে দেখতে গিয়েছিলেন বনের মধ্যে, কিন্তু ভাগ্যক্রমে শত্রু রাজাকে হত্যা করে একটা বড় পুরস্কারই পেয়ে গিয়েছিলেন, এটা বলাই বাহুল্য। হ্যারল্ড জানতেন তার শেষ সময় আসন্ন, তাই তাকে তিনি ভালহাল্লার কথা বলতে থাকেন। কিন্তু অ্যালডোল্ফ অনেকটা অবজ্ঞা ভরে বলেন এরকম কোনো জায়গা তার জানা নেই। তখন হ্যারল্ড তার ভাই হাফড্যানকে তার পাশে দেখতে পান, যাকে তিনি অনেকদিন আগে নিজের হাতে হত্যা করেছিলেন। সে যেন তাকে বলছে তুইও ভালহাল্লায় যেতে পারবি। হ্যারল্ডের এই অদ্ভুত অভিব্যক্তি দেখে অ্যালডোল্ফ অবাক হয়ে হ্যারল্ডের দিকে তাকিয়ে ভাবতে থাকেন হ্যারল্ড কার সাথে কথা বলছে। আর ঠিক তখনই হ্যারল্ড তার অমনোযোগিতার সুযোগ নিয়ে একটা ছুরি অ্যালডোল্ফের গলায় গেঁথে দেন। আপনাদের অনেকেরই হয়তো মনে হতে পারে ভাইকিং সিরিজে হ্যারল্ডের চরিত্রটি অনেক বিতর্কিত এবং অনেকটা চরিত্রহীন টাইপের, কারণ সে তার নিজের ভাইকে হত্যা করেছিল এবং বিয়র্নের রাজ্য দখল করেছিল। তবে ঐতিহাসিকভাবে রাজা হ্যারল্ড ছিলেন একজন মহান শাসক, যিনি সমগ্র নরওয়েকে একীভূত করেছিলেন, এবং তার বংশধরদের মধ্যে কিং হ্যারল্ড ব্লোতুথ এবং হ্যারল্ড হাররাডারের মতো বিখ্যাত রাজারাও অন্তর্ভুক্ত ছিলেন। তো যাই হোক, এভাবেই হ্যারল্ডের ব্যক্তিগত গাথার সমাপ্তি ঘটেছিল। এখন আমরা যে যুদ্ধটা দেখতে পাচ্ছি সেটা ছিল ভাইকিংস কিংবদন্তির চূড়ান্ত যুদ্ধ। যুদ্ধের আগে একজন ভাইকিংস অশ্বারোহী সাদা পতাকা নিয়ে আসেন, এবং এটা ইঙ্গিত দিচ্ছিল তাদের নেতা শান্তি আলোচনায় বসতে চান আলফ্রেডের সঙ্গে। এরপর শান্তভাবে আইভার মাঠের মাঝখানে চলে আসেন এবং আলফ্রেডের দেয়ার দাবার গটিটা ফেলে দেন। স্যাক্সনদের সাথে রক্তপাত রোধ করতে এবং তার দয়া প্রদর্শনের জন্য তিনি যুদ্ধবিরতি ও শান্তির আলোচনার প্রস্তাব দিয়েছিলেন আলফ্রেডকে। তবে আলফ্রেড দাবার গটি ফেরত দিয়ে দেন, আইভারের প্রকৃতি বুঝতে পেরে।
আলফ্রেড জানতেন সবচেয়ে ভয়ঙ্কর ভাইকিংস হিসেবে আইভারের একমাত্র ইচ্ছা হলো হত্যা এবং নতুন নতুন ভূমি জয় করা। তাই এমন একজন মানুষ কিভাবে আন্তরিকভাবে শান্তি চাইতে পারে সেটাই তিনি বুঝতে পারছিলেন না। আলফ্রেড বিশ্বাস করতেন এটা শুধু আইভারের একটা কৌশল, যাতে সে সময় কিনতে পারে। তাই তিনি শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং অসুবিধা সত্ত্বেও শয়তানের সাথে যুদ্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ হন। আলফ্রেডের এ ধরনের মনোভাব দেখে আইভারও আর কথা বলে সময় নষ্ট করেননি। তাছাড়া তিনি যুদ্ধের প্রথমার্ধে ইতিমধ্যে একটা বিজয় দেখেছিলেন। এরপর আইভার দ্বিতীয়ার্ধের যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুতি নেয়। পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আলফ্রেড আর বনে প্রবেশ না করারই সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার তারা খোলা মাঠে শত্রুর মুখোমুখি হবে, যেটা একটা ন্যায্য যুদ্ধ নিশ্চিত করবে বলেই সবার মনে হচ্ছিল। সামরিক কৌশলবিদ হিসেবে আইভার প্রতিটা যুদ্ধের পরিকল্পনা অত্যন্ত সতর্কতার সাথে করতেন। বিয়র্নের মতো সরাসরি যুদ্ধে জড়াতেন না তিনি, কিন্তু এবার আইভারকে মাঠের সরাসরি শত্রুর মুখোমুখি হতে হবে, আর এটাই ছিল তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আইভার পূর্ব প্রস্তুতি হিসেবে আগে থেকেই কিছু অস্থায়ী ক্যাটাপল্ট প্রস্তুত করে রেখেছিল। তাছাড়া ভাইকিং যোদ্ধারা সংখ্যা এবং সরঞ্জাম উভয় ক্ষেত্রেই ইংরেজদের থেকে ছিল অধিক পরিমাণে। এই যুদ্ধটা ইংরেজদের একটা প্রাথমিক বিপর্যয়ের মধ্য দিয়ে শুরু হয়। আলফ্রেড যখন সবেমাত্র প্রার্থনা শেষ করেছেন, ঠিক তখন একটা ক্যাটাপল্টের আঘাত তার ক্রুশটা ভেঙে দেয়। সার্বিক অবস্থায় যদিও ভাইকিংসরা সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে হচ্ছিল, কিন্তু তাদের একমাত্র সমস্যা ছিল তাদের নেতা, মানে আইভারের চোখ ক্ষণে ক্ষণে নীল হয়ে যাচ্ছিল এবং তার ভঙ্গুর হাড়ের রোগের কারণে যে কোনো মুহূর্তে তার সমস্ত শরীরের হাড় ভেঙে যেতে পারে বলেই তিনি আশঙ্কা করছিলেন। কিন্তু যুদ্ধ তীব্র আকার ধারণ করার সাথে সাথে আইভার কিছু সংকটময় অবস্থা দেখতে পান। যুদ্ধ তার পরিকল্পনা মতো চলছে না, তাই আইভার তার অবশিষ্ট যোদ্ধাদের নিয়ে যুদ্ধে নিজেই নামতে বাধ্য হন। কিন্তু কয়েক পা হাঁটার পরই তার ভঙ্গুর হাড়ের রোগ আক্রমণ করে বসে থাকে। সময় সীমিত জেনেও আইভার যুদ্ধক্ষেত্র থেকে পিছু হচ্ছিলেন না। এর মধ্যে তীব্র ব্যথা তাকে গ্রাস করে নিচ্ছিল। অনিশ্চিত যুদ্ধ পরিস্থিতি এবং তীব্র ব্যথা আইভারের প্রাথমিক আত্মবিশ্বাসটাও ভেঙে দিয়েছিল। তাই এ সময় তিনি দেবতাদের থেকে কিছু নির্দেশনা চান। অন্যদিকে আলফ্রেডও ঠিক একই কাজ করছিলেন। তিনিও তার ক্ষতের ব্যথায় অসহ্য হয়ে উঠেছিলেন, কিন্তু তারপরেও আলফ্রেড প্রভুর কাছ থেকে দিক নির্দেশনা পেতে চাইছিলেন। হ্যাভিটসার্ক র্যাগনারের পুত্র জেনে সৈন্যরা তাকে বন্দী করে শত্রুকে পরাজিত করার একটা কৌশল খুঁজতে শুরু করেছিল। তাই তার উপরে শুরু হয়েছিল প্রচণ্ড আক্রমণ। ভাইয়ের বিপদ দেখে আইভার হ্যাভিটসার্কের দিকে এই সময় এগিয়ে যান। হ্যাভিটসার্ক সাহসী হলেও ইংরেজ সেনাদের প্রচণ্ড এই আক্রমণ সহ্য করতে পারছিলেন না, ফলে তিনি শীঘ্রই ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যান। তার এই অবস্থায় একটা বিষয় মনে হচ্ছিল, এই যুদ্ধ কখনোই আসলে হ্যাভিটসার্কের ছিল না, এটা ছিল আইভারের বিজয়ের ইচ্ছা পূরণের যুদ্ধ। ওদিকে ভঙ্গুর হাড়ের রোগের আক্রমণের প্রান্তে আইভার অ্যাকচুয়ালি বুঝতে পারছিলেন যে তার শেষ সময় আসন্ন। তিনি যুদ্ধের শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন না। ভাইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আইভার হ্যাভিটসারকে যুদ্ধক্ষেত্র থেকে একটু বাইরে বেরিয়ে যেতে নির্দেশ দেন এবং নিজেকে ভাগ্যের মুখোমুখি দাঁড় করিয়ে নেন। এ সময় তার এমনটাই মনে হতে শুরু করেছিল, আসলেই তো তিনি সারা জীবনে এই মুহূর্তটার জন্য প্রস্তুত ছিলেন। এ সময় আইভার গর্জন করে ওঠে এবং যেটা দেবতাদেরকেও জাগিয়ে তোলে, এবং তিনি ডিভাইন এনার্জি মানে ঐশ্বরিক শক্তি দ্বারা পরিপূর্ণ একটা শক্তি লাভ করেছিলেন। তার অবস্থা থেকে মনে হচ্ছিল যেন দেবতারা তাকে নিজে হাতে অধিষ্ঠিত করেছেন। তার চারপাশের যোদ্ধারা আইভারকে তাদের নেতৃত্ব দিতে দেয়। এবার তাদের মুভমেন্ট লিডার মানে আইভার শুধু দাঁড়িয়ে থাকলেই যেন তারা যুদ্ধে জয়লাভ করবে, বিষয়টা অনেকটা এমন হয়ে দাঁড়িয়েছিল। আর এটা যুদ্ধের প্রকৃতিকেও রিফ্লেক্ট করছিল। এটা ছিল আইভারের ব্যক্তিগত যুদ্ধ এবং সোলজাররা তার বিজয়ের ইচ্ছা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন। আইভার ভালো করেই জানতেন যে তার শেষ সময় আসন্ন, তাই কষ্ট সহ্য করে দাঁড়িয়ে থেকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। কিন্তু এ সময় একজন অজ্ঞাত ইংরেজ সৈন্য তার দিকে এগিয়ে এসে তাকে আঘাত করেন। সেই সৈন্য আইভারকে 8 বার আঘাত করেছিল। আর এভাবেই এক সময়ের অপরাজেয় আইভার দ্য বোনলেস একজন আননোন সোলজারের হাতে মারা যান। ওদিকে দূর বিদেশে বসে ফ্লোকি তার শিষ্যের পতন অনুভব করতে পারছিল। ফ্লোকির কোনো সন্তান না থাকায় আইভার সেই স্থানটা পূরণ করে দিয়েছিল। আইভারের মৃত্যু দেখে হ্যাভিটসার্ক দ্রুতই আইভারের দিকে ছুটে যান। তিনি আইভারকে ক্লোজলি পর্যবেক্ষণ করতে থাকেন। এই অবস্থা দেখে আলফ্রেড যুদ্ধ বন্ধের নির্দেশ দেন। সেদিন আইভার তার সবচেয়ে প্রিয় ভাইয়ের কোলেই মারা গিয়েছিল। যদিও সবাই আইভারকে একজন নির্মম, নিষ্ঠুর এবং হিংস্র মানুষ হিসেবেই দেখত,
তবুও তার বেড়ে ওঠার পরিবেশটা আমাদের ভুলে গেলে চলবে না। জন্মদিনের থেকেই তার বাবা তাকে বন্য প্রাণীদের মুখে ফেলে দিয়ে এসেছিল, যেন নেকড়েরা তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে খায়। সারা জীবন আইভারকে ঠাট্টা মশকরা আর ঠান্ডা দৃষ্টি সহ্য করতে হয়েছে সকলের কাছ থেকে। তবু আইভার শুধু বেঁচেই থাকেননি, বরং তিনি এমন এক বুদ্ধিমত্তা আর ধূর্ততা অর্জন করেছিলেন যেটা অন্য কোনো ভাইকিংস বা সমসাময়িক সময়ের কারো মধ্যেই ছিল না। স্যাক্সনদের উপর তিনি অ্যাপোক্যালিপটিক বিপর্যয় নামিয়ে এনেছিলেন। নবম শতকের ইউরোপে তার প্রভাব তার বাবা র্যাগনারকেও ছাড়িয়ে গিয়েছিল। তো এরকম একজন মহান বীর আইভার দ্য বোনলেসের বিদায়ে স্বাভাবিকভাবেই আমাদের খারাপ লাগছে। ভাইয়ের মৃত্যুর পর হ্যাভিটসারকে আর যুদ্ধ করার ইচ্ছা থাকে না এবং দয়ালু আলফ্রেড তার আত্মসমর্পণ গ্রহণ করেন। আত্মসমর্পণের শর্ত হিসেবে হ্যাভিটসার তার পেগান বিশ্বাস ত্যাগ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। এভাবে র্যাগনারের সেই পুরনো ইচ্ছাটা পূরণ করলেন তিনি, যেখানে র্যাগনার খ্রিস্টান হতে চেয়েছিলেন এক সময়। আলফ্রেড হ্যাভিটসারকে নতুন খ্রিস্টান নাম দেন অ্যাথলেস্তান এবং হ্যাভিটসার এই নতুন পরিচয়ে ইস্ট অ্যাংলিয়ায় বসবাস করতে শুরু করেন। ইংলিশ ভূখণ্ডের এই খবর দ্রুতই কাট্টেঘাটে গিয়ে পৌঁছেছিল, তাই ইনগ্রিড স্বাভাবিকভাবেই দেরি না করে কাট্টেঘাটের রানী হয়ে বসেন। গল্পের শেষ দৃশ্যে ওবে এবং ফ্লোকিকে দেখা যায় উত্তর আমেরিকার আটলান্টিকের সমুদ্র সৈকতে স্বাচ্ছন্দ্যে বসে সূর্যাস্ত দেখছেন। বহির্বিশ্বের কোনো চিন্তাই যেন তাদের মধ্যে নেই। তারা এখন বুড়ো হয়ে গিয়েছিলেন এবং সামনের পানির মতোই একেবারে শান্ত হয়ে গিয়েছিলেন তারা। যে জীবন র্যাগনার বিশ্বাস করতেন এটাই ছিল তার সবচেয়ে উপযুক্ত সমাপ্তি। বন্ধুরা, এভাবেই ভাইকিংস পুরো সিরিজের গল্পটার আজকের মাধ্যমে সমাপ্তি ঘটল। পুরো সিরিজে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। অনেকে হয়তো বকবকটা একটু বেশি করেছি, কিন্তু সবসময়ই আমি একটা সিরিজকে মোটামুটি বিস্তারিতভাবে এক্সপ্লেইন করার ট্রাই করে থাকি, যেটা আপনারা বরাবরই দেখেছেন। কোনো ঘটনাকে জানতে হলে সেটাকে শর্ট ফরম্যাটে জানা সম্ভব নয়, তাই এই বিরক্তিকর মানুষটাকে আপনার পছন্দ করতেই হবে। তো যাই হোক, ফিরছি অন্য কোনো একদিন নতুন কোনো এক টিভি সিরিজের গল্প নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর হ্যাঁ, আর একটা কথা, এই 6টা সিজনের আলাদা আলাদা 6টা পার্ট আসবে। যারা ভাইকিংসের বিভিন্ন পর্বগুলো মিস করেছেন তারা সেই ভিডিওগুলো দেখবেন আশা করি। তখন হয়তো পরিপূর্ণ একটা তৃপ্তি আপনারা পাবেন।